যখন আমরা দুজন চাকরি করি তখন নানা ধরনের সমস্যা আমাদের সামনে আসতে পারে। আমি তো সেদিন ওই কাজটা পারিনি, এজন্য সে আমাকে এগুলো বলছে। আমার ওয়াইফই বাসার সবগুলো কাজ করবেন এবং সে হচ্ছে বাইরের কাজগুলো করতে পারবে না, অথচ আপনার ওয়াইফ কিন্তু আপনার মতোই বাইরে একটা অনেক বড় একটা সময় দিচ্ছেন। বাসায় এসে যখন তার এই যে নানা দায়িত্ব পড়ছেন, তার যে ডুয়েল রোলগুলো উনি প্লে করতে যাচ্ছেন, ওই সময় সে প্রচুর স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে দিয়ে যান। আমার পার্টনার কোন জায়গাগুলো বা কোন কথাগুলো বা কোন শব্দগুলো শুনলে সে রেগে যায় এবং তার পছন্দের শব্দগুলো কি, কর্মজীবী দম্পতি ও তাদের সাংসারিক বোঝাপড়া। আমাদের দৈনন্দিন জীবনে আজকে আমরা অনেক কাপলদেরই দেখতে পাই যারা দুজনেই চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করে থাকেন এবং তাদের অনেক সময় চাকরির ধরনগুলো নানা ধরনের হয়ে থাকে। তো আমাদের এই সংসারে আসলে কি হয়, এই যখন আমরা দুজন চাকরি করি তখন নানা ধরনের সমস্যা আমাদের সামনে আসতে পারে। তবে আমরা যদি দেখি আসলে কি কি ধরনের সমস্যা আসছে, যে আমাদের বাচ্চাগুলো কে মানুষ করবে, আমাদের রান্নাবান্না কে করবেন, আমাদের হচ্ছে গেস্ট আসলে সে কে মেনটেন করবেন, হ্যাঁ, এই ধরনের ইস্যুসগুলো কিন্তু আমাদের সামনে প্রতিনিয়ত চলে আসেন। যদি সেটা আমাদের জয়েন্ট ফ্যামিলি হয়, ওখানে আমি কিভাবে আমার কাজগুলো ম্যানেজ করব, সেই জিনিসগুলো সামনে চলে আসে। তবে দেখা যাচ্ছে যে একটি গবেষণা বলছেন যে 83% বেশি কর্মজীবী নারীরাই আসলে তাদের বাসার রান্নাবান্নার ব্যবস্থাগুলো করে থাকেন এবং আরও বলছে যে 75% নারীরা তারা সাফারার হন তাদের হাজব্যান্ড এবং ইনলস দ্বারা, যারা হচ্ছে কর্মজীবী নারী তারা। সো এখানে কি দেখা যায় যে আসলে সাফারার কোন জায়গায় হতে পারেন, যে রান্নাবান্নার কাজে উনি হেল্প পাচ্ছেন না, বাচ্চাদের কেয়ারের জন্য উনি হেল্প পাচ্ছেন না, সে হয়তো কোনো মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, যেটা হচ্ছে তার পার্টনার হয়তো তাকে অ্যাড্রেস করছেন না। হ্যাঁ, এমনও হতে পারে যে সে যেই ওয়ার্ক প্লেসে কাজ করছেন সেখানে সে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন যেগুলো তার পার্টনারকে উনি বলতে পারছেন না। তো এবং যেটা হতে পারে যে তার কলিগদের সাথে হয়তো এখন ভালো সম্পর্ক যাচ্ছেন না। এই মেন্টাল হ্যারাসমেন্ট বা কলিগদের সাথে সম্পর্ক এটা বোথ পার্টনারের ক্ষেত্রেই হতে পারে। সো ওই জায়গায় আসলে কি হয়, যখন একজন পার্টনার তার পার্টনারকে এই সমস্যাগুলো বলতে পারছেন না, সে কিন্তু তার কর্মস্থলের মানসিক চাপগুলো উনি বাসায় নিয়ে আসছেন এবং বাসায় এসে যখন তার এই যে নানা দায়িত্ব পড়ছেন, তার যে ডুয়েল রোলগুলো উনি প্লে করতে যাচ্ছেন, ওই সময় সে প্রচুর স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে দিয়ে যান, যেটা তার একার পক্ষে ম্যানেজ করা সবসময় সম্ভব হয় না। সো ওই জায়গাগুলোতে আসলে আমরা কি করতে পারি, আমরা যদি খেয়াল করি যে গবেষণা যেটা বলে যে একজন পার্টনার যদি তার অন্য পার্টনারের সাথে তার স্ট্রেসফুল ইভেন্টগুলো বলার মতো জায়গা পায়, ওই ফ্যামিলি রিলেশনশিপগুলোতে মানে ওই পার্টনার রিলেশনশিপগুলো উচ্চ সন্তুষ্টি প্রকাশ করে। তার মানে তারা খুবই হ্যাপি কাপল হিসেবে সামনে আসেন। শুধুমাত্র কোন জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করি যে তার স্ট্রেসফুল ইভেন্টগুলো তার পার্টনার হাজব্যান্ড অথবা ওয়াইফের সাথে সে শেয়ার করবে, এই জায়গাগুলোর কারণে তার হাই লেভেলের স্যাটিসফ্যাকশন চলে আসছে তার পারিবারিক জীবনে, যেটা তার পরবর্তী লাইফেও তাকে হেল্প করবে। তো এই জায়গায় দেখেন যে আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো, যে আমাদের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, আমাদের পারিবারিক কিছু ঝামেলা থাকতে পারে, আমাদের সাংসারিক যে বোঝাপড়া, এখানে শেয়ারিং কেয়ারিং এর প্রবলেম থাকতে পারে। তো ওই জায়গায় অ্যাড্রেস করা যে আমাদের মূল পয়েন্টগুলো, আমাদের অর্থনৈতিক বিষয়গুলো, আমাদের বাচ্চা কাচ্চা লালন পালনের বিষয়গুলো, আমাদের বাসার যে কাজগুলো ওই কাজগুলো এবং আমাদের যে দৈনন্দিন জীবনের অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো আছে, এই যেগুলো ভাগাভাগি করে নেওয়া, দুজন পরামর্শ করে এগুলো ভাগাভাগি করে নিলে আপনি সামনের লাইফগুলো আপনার আরও ভালো হবে। তবে যেখানে দেখা যাচ্ছে অনেক সময় এই জায়গায় আমরা আমাদের সেলফ কেয়ার বা বিনোদনের পার্টটা আমরা ভুলে যাই। তো ওই জায়গায় আমরা কি করতে পারি, আমাদের দুইজন পার্টনার হয়তো একরকম বিনোদন ভালো নাও লাগতে পারে, তো আমরা ওই জায়গায় যেটা করতে পারি যে আমাদের কিছু ফ্যামিলি ইভেন্টগুলো আমরা আলাদা করতে পারি, আমাদের কিছু সোশ্যাল ইভেন্টগুলো আমরা আলাদা করে নিতে পারি। আমার ইন্ডিভিজুয়াল কিছু পছন্দ থাকতে পারে, যেমন হয়তো হাজব্যান্ড দূরে হয়তো ফিশিং করতে পছন্দ করেন, মানে মাছ ধরতে পছন্দ করেন, ওয়াইফ হয়তো বাচ্চাদের নিয়ে কোনো পার্কে যেতে পছন্দ করেন। তো এই জায়গায় নিজের ইন্ডিভিজুয়াল পছন্দগুলোকে আসলে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত পছন্দগুলোকে গুরুত্ব দেওয়া। এবং আরেকটা বিষয় যেটা রয়ে যায় যে আমাদের
ফ্যামিলির যে আলাদা আলাদা ইভেন্টগুলো, এটাও হয়তো দুজনের পছন্দের মিল নাও হতে পারে, ওই জায়গায় একটু অ্যাড্রেস করা। সো আমাদের সোশ্যাল ইভেন্ট, আমাদের ব্যক্তিগত ইভেন্ট, আমাদের ফ্যামিলি ইভেন্ট এবং আমাদের একদম যে অন্যান্য যে অফিসিয়াল ইভেন্টগুলো, এই বিষয়গুলো আমরা খেয়াল করে আমাদের রিক্রিয়েশনের জন্য আলাদা করে আমরা টাইম দিতে পারি। সো এখানে বড় যে বিষয়টা আমাদের সামনে আসে যে আমরা আসলে একজনের প্রতি আরেকজন রেসপেক্টফুল কিনা, আমরা একজন আরেকজনকে সম্মান করছি কিনা, আমরা একজন আরেকজনের প্রতি অনেস্ট কিনা, একজন আরেকজনকে স্পেস দিচ্ছি কিনা, এই সবগুলো নিয়মও যদি আমরা রাখি, কিন্তু আমরা যদি আসলে অনেস্ট না থাকি, আমার এই বিষয়গুলো কিন্তু ওয়ার্ক করবে না। এখানে এই কয়েকটা পয়েন্ট খুবই জরুরি একটা বিষয়। সো আরও কিছু স্ট্র্যাটেজি আমরা নিতে পারি আমাদের ওয়ার্ক ফ্যামিলি কনফ্লিক্ট, মানে আমাদের কাজ এবং পারিবারিক দ্বন্দ্বগুলো সমাধান করার জন্য আমরা দম্পতিরা কি স্ট্র্যাটেজি নিতে পারি, সেটা কি হতে পারে? এক হচ্ছে আমরা জেনে নিতে পারি যে আমার পার্টনার কোন জায়গাগুলো বা কোন কথাগুলো বা কোন শব্দগুলো শুনলে সে রেগে যায় এবং তার পছন্দের শব্দগুলো কি। আমরা একজন আরেকজনের সাথে বসে এগুলো ফাইন্ড আউট করে নিতে পারি, যাতে পরবর্তীতে আমার ছোট একটা ইস্যু থেকে অনেক বড় ঝগড়া না হয়ে যায়। সো ওইখানে আমি সমাধান করি, এবং আমরা যদি সে কি শুনতে পছন্দ করে এটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই সম্পর্কটা কিন্তু আরো সুন্দর এবং মধুর হবে। সেকেন্ড যে অপশনটা, কোনো কথাকে আমরা ব্যক্তিগতভাবে নিয়ে না নেই। সে হয়তো একটা জিনিস আলোচনা করার জন্য স্ট্রেসফুল ইভেন্ট সে বলছে, সেটা হয়তো আপনি নিজের সাথে কানেক্ট করে ফেলছেন যে হ্যাঁ, এটা কথা আমাকে ইন্ডিকেট করেই বলছে, আমি তো সেদিন ওই কাজটা পারিনি, এজন্য সে আমাকে এগুলো বলছে। এমনও না হতে পারে সে হয়তো জাস্ট আপনার সাথে স্ট্রেসফুল ইভেন্টটা শেয়ার করছে। তো কোনো কথাকে আসলে ব্যক্তিগত না ভাবে না নেয়া। তো আমরা যদি, এটা একটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা হতে পারে যে আমরা একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞ থাকা। আমরা যদি একজন আরেকজনের প্রতি প্লিজড থাকি, আমি যদি হেল্প করি বুঝতে, যে অ্যাকনোলেজ করি আমাদের হেল্পফুল ইভেন্টগুলো, তো আমরা কিন্তু এমনিতেই ভালো কাজগুলো বাড়িয়ে দিব, আমাদের প্রশংসনীয় কাজগুলো অটোমেটিক বেড়ে যাবে। এটা আরেকটা পয়েন্ট হতে পারে। একটা মূল পয়েন্ট যেটা আছে এখানে, যে আমরা অনেক ক্ষেত্রেই আমরা বায়াসড হয়ে যাই। যেমন আমরা ধরে নেই অনেক সময় যে আমার ওয়াইফই বাসার সবগুলো কাজ করবেন এবং সে হচ্ছে বাইরের কাজগুলো করতে পারবে না, অথচ আপনার ওয়াইফ কিন্তু আপনার মতোই বাইরে একটা অনেক বড় একটা সময় দিচ্ছেন। ওইখানে আমি ভাগাভাগি করে আমি ধরে নিচ্ছি যে বাসার কাজগুলো মায়েরাই করে, এরকম। সো আমার যে ছোট ছোট বায়াস বা থিঙ্কিং এররগুলো আছে, ওগুলো আইডেন্টিফাই করা, যেগুলো আমার দাম্পত্য জীবনে সমস্যা করে। আরেকটা বিষয় হচ্ছে ওপেননেস, যে আমি আসলে তার সাথে খোলাখুলি কথা বলবো, আমি অনেস্ট থাকবো, আমার কোনো সমস্যা মনে হলে আমি তার সাথে শেয়ার করে ফেলবো। এই জিনিসটা আসলে আমাকে এই ওয়ার্ক লাইফ কনফ্লিক্ট থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। আরেকটা ফাইনাল বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাক্টিভ লিসেনার হওয়া। যেমন আমি তার সাথে, আমার পার্টনারের সাথে খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবো এবং আমি কি বুঝতে পেরেছি তাকে জানাবো, যার কারণে আমাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয়, এবং দ্বন্দ্বের সমাধানটা কিন্তু হয়ে যাবে, কারণ আমি কি মনে মনে ভেবে নিয়েছি সেটা আমি জেনে যাব। এই স্ট্র্যাটেজিগুলো আমরা যদি ফলো করি, আমাদের কিন্তু যারা আমরা কর্মজীবী নারী আছি এবং কর্মজীবী পুরুষ আছি, যারা ডুয়েল রোল প্লে করতে হয় ফ্যামিলিতে, এবং আমার বোথ পার্টনারই আমরা ডুয়েল রোল প্লে করি, ওই ক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যাগুলো কমে যাবে এবং আমরা পরবর্তীতে একটা হ্যাপি কাপল হিসেবে এবং হ্যাপি লাইফ আমরা লিড করতে পারবো, এবং অন্যদের সামনেও আমরা একটা উদাহরণ হিসেবে চলে আসবো।